The 8-storey Rana Plaza building just outside the capital, Dakar, was home to a number of factories supplying Western clothing retailers. News to rise following the collapse of a building in Bangladesh on Wednesday morning. At least 175, mainly women workers, are now known to have died. Tangled mess of concrete. Hundreds of injured were rushed from the scene. We did not want to enter the building, but the owners pushed their families gathered at a nearby school on Thursday where the bodies were being taken. Toll has now climbed to over 900, and it's the world's deadliest industrial accident. On Friday morning, officials confirmed that more than 1,000 bodies have now been found. কত মানুষের হা হা চিৎকারের শব্দ, আমার ও জায়গায় গেলে আমার তো লাগে যে হা হা চিৎকারের শব্দ আমার কানে আসে। ওই জায়গায় আমার যাইতে মন চায় না। আমি ওখানে চাকরি করছি 6.5 বছর, 6.5 বছরের মাথায় আমি এই দুর্ঘটনার তলে পড়ি। আমি রানা প্লাজার দিয়ে বেরোই আজও তোমার কোনো কাজ করতে পারি না, কারণ আমার সংসার চলে মানুষের দরদে চাইয়ে চিনতে। আমার একটা এতিম বাচ্চা আছে, এটাও আমি বড় বোনের কাছে ফালাই রাখছি। তখন থেকে এ পর্যন্ত আছে আমার এখন পরিস্থিতি খুবই খারাপ। এখন যত দিন যাইতেছে শারীরিকভাবে অনেক অসুস্থতা বেশি হইতেছি, আর এক নম্বর কাজকর্ম নাই, আর পেটে ক্ষুধা থাকলে যা হয়, শরীরে মনে করেন যে অসুস্থতা থাকলেও কিছু ভাল লাগে না। যখন আমরা রানা প্লাজায় চাকরি করতাম তখন কিন্তু মোটামুটি আমরা ভালোই চলতাম, যে একটা সংসার। আমি যখন চাকরি করতাম আমার মার ফ্যামিলি, মা আমার ছেলেরা রাখতো ওখানে, আমার মার সংসার, আমার সংসার, বাচ্চা তখন ছোট বাচ্চার চিনি সুজি সব কিছু আমি ভরণ পোষাক করছি। ওই বাচ্চাটা পড়ালেখায় ভালো, 5 গোল্ডেন, 8 গোল্ডেন, এসএসসিতে প্লাস, আবার ইন্টারে গোল্ডেন প্লাস আইছে, কিন্তু বাচ্চাটার আমি লেখাপড়াও বন্ধ করে দিয়েছি, কারণ আমি তো আর কোনো কর্ম করতে পারি না। আমার এই পেটের মধ্যে পাইপ বসানো, পেশাবের রাস্তা, ওইটা দিয়েই আমার চলতে হইতে আছে জীবনটা বড়। কিভাবে আমি কাজকর্ম করবো, এখন তো একদম বেকার। সেটা তো তাদের প্রয়োজন খোঁজ রাখার জন্য, কিন্তু তারা তো এগিয়ে যায় না তাদের কাছে। কিভাবে তারা বাঁচবে, কিভাবে খায়া খন পরন তাদেরকে দিবে? এই রানা প্লাজা এই আজকে 10টা বছর, এবারে 10 বছর পূর্ণ হবে। দেখেন আমরা কিন্তু অনেক জায়গায় চাকরি লেগে ঘুরছি, আমার জীবন কিন্তু অনেক মরুভূমির একটা জ্বর চলে গেছে। আমার স্বামী চলে গেছে 4 বছর, আমার একটা ছেলে আছে, আমি ছেলের কিন্তু আমার নিজের অর্থ লেগে লেখাপড়া করাইতে পারি নাই। আমি কেন ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করাই বাদ দিছি। এখন আমার ছেলের সাথে কথা বলতে ভয় করে। হ্যাঁ, 10 বছরের পর মানে মাঝখানে টুকটাক কাজ করছিলাম, প্রায় 1 বছর থেকে আমি একবারে নিঃস্ব হয়ে গেছি, মানে কাজকর্ম একেবারেই নাই। যা টুকিটাকি যেগুলো দিয়ে কাজ করে ওগুলো দিয়ে সংসারও চলে না, তো প্লাস ইয়েও হয় না, ঘর ভাড়া দিয়ে আমি নিজেও চলতে পারি না। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আজকে মনে করেন 10 জন কিন্তু বিনা চিকিৎসার কারণে মারাও গেছে। আমার রানা প্লাজার শ্রমিক 12 জন মারা গেছে, আমি শুনছি 12 জন মারা গেছে। আমার দলের একটা, আমার পাশে একটা মারা গেছে, তার কিডনির প্রবলেমে বিনা চিকিৎসার জন্য কিডনি ডায়ালিসিস করতে পারে না, ট্রিটমেন্ট করতে পারে না। কারণ রানা প্লাজা ভাঙ্গা শুরু থেকে আদৌ পর্যন্ত আমরা জীবনের সাথে একইভাবে যুদ্ধ করতেছি, কারণ এই জীবন নিয়ে মানুষ বাঁচতে পারে না। এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থা মনে হয় যে নিজের জীবনটা নিজেই দিয়ে দিই। কারণ আমার পেটের মধ্যে একটা টিউমার হয়েছে বিশাল আকারের, ওই অপারেশন করতে হবে। তারপর আবার ডায়াবেটিস, মেরুদণ্ড ওই রানা প্লাজা থেকেই আমার ভাঙ্গা।
আবার এখন ওই যে খেসাটা দেখছেন ওইটা পরে আমার থাকতে হয়। তারপরে এখন ডায়াবেটিস, কিডনিতে সমস্যা, তারপরে সবচাইতে বড় যে রোগের প্রধান ডায়াবেটিসটা আছে, ওই থেকে আমার একটা টিউমার হয়েছে যে এই আমার রিপোর্ট। আমি হয়তো একটা কথা ভুল বলতে পারবো বা কথাটা রং হবে, কিন্তু আমার ডাক্তারের রিপোর্ট তো আর ভুল হবে না। এই রিপোর্টে আসছে আমার পেটের মধ্যে একটা টিউমার হয়েছে, টিউমারের পাশে রক্তক্ষরণ হইতে আছে, কিন্তু এটা এমার্জেন্সিভাবে আমার অপারেশন করতে হবে, কিন্তু আমি টাকা বাগুর করতে পারতেছি না। তারা মনে করেন প্রথম প্রথম কিছুদিন নিছে, নেওয়ার পরে আর কেউ কোনো খবর রাখে না তাদের, কে কিভাবে আছে, কে কিভাবে খাইতেছে বাঁচতেছে, তার ছেলে সন্তান, কারো স্বামী স্ত্রী তারা কিভাবে আছে তাদের কোনো খবরই নেওয়া হয় না। চিকিৎসা তো মনে করেন প্রথম প্রথম কিছুদিন নিছে, বেশ কিছুদিন নিছে, তারপরে থেকে আর তাদের কোনো খবরই নেই না। আসলে রানা প্লাজা একটা ট্রাস্ট ফান্ড আগে তৈরি করা হয়েছে। তো রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের কাজই হলো রানা প্লাজায় যারা আহত আছে অথবা শ্রমিক পরিবার আছে তাদেরকে চিকিৎসা দেওয়া। ঠিক আছে, এখন রানা প্লাজার শ্রমিকরা আসলে তাদের যে দাবি, সেখানে তারা চিকিৎসা নিতে গেলে সেখানে হয়তো তারা বলে আপনি অন্য জায়গায় চিকিৎসা করে এসে কাগজপত্র জমা দেন, অথবা যে ওষুধ খাইছেন সে ওষুধের আগে যে ওষুধ খাইছেন ওষুধের ঠোসা এখানে জমা দিয়া তারপরে ওষুধ নেবেন। ঠিক এগুলার কারণে শ্রমিকরা নিজেরাও তিক্ততা মধ্যে আছে, তারা ঠিকভাবে ওইখানে যাইতে চায় না, অনাগ্রহ প্রকাশ করতেছে। আসলে তাদের যেরকম চিকিৎসা দরকার আমার মনে হয় আর কি, তাদের কথা শুনে রানা প্লাজা ট্রাস্ট ফান্ড তাদের জন্য যথেষ্ট চিকিৎসা প্রদান করে না। But that trust is not enough. I mean, it doesn't have enough money to provide medical care to the all workers. Those is still facing problem. Like, you know, there are PTSD. When medical assessment has been done, some of the worker might say that, oh, I have a headache. But she or he didn't know that headache came due to they had a spine problem. So they couldn't tell the doctor that what exactly problem they were facing. But after long run, like after 10 years, now they are facing all those and they have nowhere to go. মানুষ নামে প্রেমটা দেখা যাইতেছে, আর ভেতরে যে পাঁচ পুষক আর বেশি কথা বলে মাথা অটো গরম হয়ে যায়, তখন মাথা যন্ত্রণা, চোখে কিচ্ছু দেখি না, এমনিতেই মাথা এইরকম চিনচিন করে এক সাইড দিয়ে কেমন যেন করে, তখন এই চোখ এই কিচ্ছু দেখি না, আর মাথা সারাক্ষণ মাথার মধ্যে মানে আগুনের মতো গরম আর এরকম কামড় মারে। আমার এই যে একটা সিটি এক্সন দিয়েছে, এটা 13,000 টাকায় আমি করাইছি, কিন্তু এই একটা টাকাও আমি পাই নাই, কিন্তু কোথায় পাবো এই টাকাগুলো? আমি এই মহল্লায় সাহায্য চাই, ওই মসজিদে সাহায্য নেই, এইবার আমি এই সিটি এক্সন করাইছি। আমাদের কি ট্রাস্ট ফান্ড থেকে চিকিৎসা দেওয়া হইতেছে, সরকারি চিকিৎসা পাইতেছি, কিন্তু আমরা যে কি পাইতেছি এটা আমরাই জানি। আমরা যে রানা প্লাজার এত বড় একটা ক্ষতিগ্রস্ত, আজকে আমরা যে এত ভাবে যে ধুকে ধুকে মরতেছি, আমাদের তো কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। যারা শ্রমিক তারা এই 9তলা ভবন যারা পড়ছে তারা কিছু কিছু ক্ষতি হয়েছে, কারোটা দেখা যায় কারো কিন্তু দেখা যায় না, কিন্তু তারা মানসিকভাবে অসুস্থ, কারোর মাথার ব্রেনটার আঘাত আছে, কেউ মাথার মেরুদণ্ড হার আছে, কেউ একটা হাত নাই, কেউ একটা পাও নাই, তারা কিন্তু সবাই কিন্তু অসুস্থ। শারীরিক পরিস্থিতির কারণে তো আমি তো গার্মেন্টসের গেটের দরজাও তো যাইতে পারি না, দেখলে ভয় লাগে, আর প্লাস মেশিনের যে শব্দটা আছে এইটা আমি মানে নিতে পারি না। এই কারণে আমি চাকরি বাকরি করতে পারি না। টুকিটাকি যে কাজ ছোট ছোট কারখানায় এই যে ব্যাগের কাজ, এই ব্যাগগুলো কিন্তু আমি বানাইতে পারি, ওই যে কর্মজীবী নারী এই ব্যাগগুলো আমি বানাইতে পারি। এখন এইগুলো তো বন্ধ হয়ে যাইতেছে, এগুলো এখন আর নাই। এই ঘর ভাড়া বাকি অনেক, ঋণ করতে করতে প্রায় লাখের কাছাকাছি হয়ে গেছে, পাওনাদার আসি যা তা বইলে যায়।
সবচেয়ে বড় কথা হইল রানা প্লাজা সেখানে দশাকালীন সময়ে সেখানে 5টা ফ্যাক্টরিতে 29টা বায়ার কাজ করছিল। 29টা বায়ারের কাজ করতে যাই রানা প্লাজা 2013 সালে 24শে এপ্রিল ধসে পড়ে। এটা উচিত ছিল যে আমরা যে বায়ারের কাজগুলো করছি এই বায়ার যদি আমাকে রিস্কটা নিত, যে দায়িত্বটা নিত, তাহলে আজকে আমরা 2 বেলা ডাল ভাত খাইতে পারতাম আর আমাকে সন্তান একটু মানুষের মতো মানুষ করতে পারতাম। মেন প্রবলেম হয়েছে বাহিরের বায়ার গো, আর দ্বিতীয় প্রবলেম হয়েছে আমাকে সরকারের। The brands those has been produced in Rana Plaza, they haven't taken any responsibility. Like first of all, voluntary. Like after we pressured them a lot, few of them has been signed a code on Bangladesh Fire and Building Safety, or some of them just paid in the Rana Plaza Arrangement Fund. But no one just is, step up and said that, oh, I was there and I should take responsibility. Not that way. 25 জন বায়ার এই রানা প্লাজা শ্রমিকদের দায়ভার নিছে এবং একটা অংশ ক্ষতিপূরণ তারা দিতে রাজি হয়েছে। সেখানে 5টা বায়ার রাজি হয় নাই, তার মধ্যে অন্যতম ওয়ার্ল্ড রেকর্ড বিগ বায়ার সেটা হলো ওয়ালমার্ট। So the campaign we ran to have Rana Plaza Arrangement Fund, it was under ILO Convention 121, but it just calculated workers' loss of earning, but did not calculate it like pain and suffering, all those. So they have been paid based on ILO Convention, but only just loss of income, and that wasn't adequate payment to the family. কিন্তু আসলে এই ক্ষতিপূরণটা তাদের জন্য পর্যাপ্ত হয় না। রানা প্লাজা যে ট্রাস্ট ফান্ড তৈরি করা হয়েছে সে ফান্ডের মাধ্যমে যেভাবে টাকাটা বিতরণ করা হয়েছে আসলে এটা তাদের জন্য যথেষ্ট না। তো আমরা মনে করি যে রানা প্লাজা শ্রমিকরা এখনও অসুস্থ, যারা এতিম বাচ্চা আছে, যারা স্ত্রী রাইখা মারা গেছে, যারা স্বামী মারা গেছে, স্ত্রী আছে, ছোট বাচ্চা রাইখা গেছে, আজকে তাদের বয়স 10 বছর, তারা ঠিকভাবে লেখাপড়া করতে পারতেছে না। যারা অসুস্থ ভিকটিম তারা ঠিকভাবে চিকিৎসা করাতে পারতেছে না। অনেকে প্রায় 14 জন শ্রমিক প্রায় আত্মহত্যা করছে, সুইসাইড বলতে পারেন আমার মনে হয়। তো এরা ছাদে থেকে পড়ে মারা গেছে, অনেকে বিষ খেয়ে মারা গেছে। যাই হোক, এগুলো হলো খুবই বিতর্কিত একটা কথা। তবুও বলতে হইতেছে যে রানা প্লাজা শ্রমিকরা এখনও তাদের পর্যাপ্ত চিকিৎসা প্রয়োজন, তাদের ক্ষতিপূরণ আমরা মনে করি এখনও প্রয়োজন আছে। কারণ আমার যে ক্ষতিপূরণটা নিয়ে আমাদের ক্ষতিপূরণটা নিয়ে তালবানা করা হয়েছে, কারণ এই যে সরকারি ফান্ডে যে টাকা আসছে এই যদি রানা প্লাজার শ্রমিককে দিত তাহলে আমার একটা এতিম বাচ্চা আজকে মানুষের বাসায় থাকতো না। আমার এতিম বাচ্চার পড়ালেখা আমি বন্ধ করে দিতাম না। শুধু টাকার অভাবে আমার অপারেশন করাইতে পারি না, আমার এতিম বাচ্চার পড়ালেখা করাইতে পারি না। এটাই কি আমার জীবন বলেন? ক্ষতিপূরণ কি পাইছি? আমার একটা অঙ্গহানি হয়েছে, আমি কিন্তু 3,30,000 টাকার পাওয়ার মালিক নেই। একটা ক্ষতিপূরণ পাইতে হইলে মনে করেন যে 18 বছর পর্যন্ত থেকে 60 বছর পর্যন্ত একটা চাকরির অনুযায়ী তার কত ক্ষতিপূরণ আসে। আর যার একটা অঙ্গহানি হয়েছে, যার একটা পাও না, আমার পাও থাকতে কিন্তু পাও নাই, আমি কি 3,30,000 টাকা পাওয়ার মালিক? So that money has given, it is even they cannot, run their food for few years. So just let alone their education and others. Like when we run the campaign to get the money, our goal was to get $71 million for Rana Plaza workers or few of the Tajreen. But we ended up getting only 30 million. So we had to just cut out like $41 million because that was for pain and suffering. So if that money would come, then it could be a dignified or adequate compensation. But what they received, it is not adequate and even not half close to the dignified at all. আমরা একটা ভুক্তভোগী কি, আমরা রানা প্লাজার শ্রমিক, আমাদের দ্বারা লাখ লাখ টাকা আছে। আমি এই অপারেশনটার জন্য আমি এই মহল্লার এমন কোনো ব্যক্তির দ্বারা না গেছি যে আমার একটু সাহায্য করার জন্য। কেন আমি সাহায্য চাবো মানুষের কাছে? আমার শরীর যদি সুস্থ থাকতো আমি চাকরি করতাম, আমি একটা ওই গার্মেন্টসের সিনিয়র অপারেটর। আমি আজকে যদি চাকরি করতে পারতাম আমি 20,000 টাকা বেতন ফলাইতাম, কিন্তু আমি মানুষের কাছে কেন হাত পাতবো? আজ বাইরে আজকে যদি আমাকে রিক্সটা দিত তাহলে আজকে আমরা সরকারের কাছে ভিক্ষা চাইতাম না। সরকার তো যা করার করছেই, আমাকে উচিত ছিল যে আমরা বাহিরের কাজ করি,
বাহিরে বাইরে কাজ করি ওদের আমাকে দায়িত্বটা নেওয়ার কাম ছিল যে আমরা যাই দেই ওদের আমরা সরাসরি দিয়ে আসি So those people, who was responsible for Rana Plaza collapse? One of them definitely Rana himself, and also engineer and other people. I think some of them got a bail, and there is no. I mean, we are still waiting to get justice on this case. The evidence is black and white that what happened. There is a footage. Every television has been showed that there is a crack in the building, and Rana himself, he went inside the building and announced in the hand mic that this building will be leased for 100 years because it has been inspected by the engineer. So these all people are involved with this crime, right? They can prevent that death toll. They did not. So evidence is there, and I really don't know that why it is taking 10 years to bring these people into the book. We're really waiting for justice. So no one is convicted? No one has been convicted for this case, yes. Not yet. আমরা এই 24শে এপ্রিল আইলে ডিসেম্বর মাস থেকে শুরু হয় 24শে এপ্রিল পর্যন্ত তারপর যখন 24শে এপ্রিলের দিন পার হয়ে 25 তারিখ পরে তখন থেকে আর আমাদের কেউ খোঁজ খবর নেয় না আমরা এই 10 বছর বাঁচে যে আছি আমাদের মনে হয় কি আমরা যে রানা প্লাজার যারা ভিকটিম এদের কি মনে হয় কি যে এই যে আমাদের সরকার বিজিএম বিকেম এই যে বিদেশি ভাইয়েরা মনে হয় কি আমরা কোনো বাজারের একটা পণ্য আমাদের কি মিডিয়ার সামনে পণ্য হিসেবে ব্যবহার করে কিন্তু আসলে যে আমরা শারীরিক মানসিক যন্ত্রণায় যে আছি এইটা কেউই বোঝে না আমাদের এই কষ্টগুলো এই যে আপনারা আছেন এই যে ভিডিও করতেছেন এই যে করতেছেন এই যে আমি অসুস্থ মানুষ এই যে এতগুলো কথা বলতেছি আমার মাথার এই যে অনেক যন্ত্রণা করতেছে আমার মাথা আমি তো বুঝতেছি আমার কেমন লাগতেছে আমাকে নিয়ে যে কেউ সঠিকভাবে একটা কথা বলবো এই মানুষগুলো আর নাই দুনিয়ায় বাইসে নাই They feel they are being treated as a product. They feel that people only go to them when the anniversary comes and talk to them, get the footage and sell their emotion in other way, okay? So, I mean, whomsoever goes to them, I mean, I can relate what they feel because when we are asking the question to them, they're going through same pain that they have been through that day or that week or that year, losing somebody or, getting stuck in the trouble. So we also need to be mindful when we are talking to them and also, explain to them that why we really need their voice to be heard because if their voice is not coming into the center point, then improvement will not happen for other workers. আমি মনে করি এতে করে রানা প্লাজা শ্রমিকদের জন্য এটা কল্যাণমুখী একটা বিষয় যদিও এটা রানা প্লাজাটা আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য বৃহৎ একটা দুর্ঘটনা যেটা অনাকাঙ্ক্ষিত আমরা কখনো এটা আশা করি নাই কিছু লোকের কিছু মালিক এবং বিল্ডিং মালিকের কারণে এতগুলা প্রাণ এতগুলা শ্রমিক পঙ্গুত্ব বরণ করছে এতগুলা শ্রমিকের 1138 জন শ্রমিকের জীবন দিতে হয়েছে Yes, there are some improvement, but not like working condition in general. We need to be specified that what area has been improved. So that is safety. And it has happened because Accord on Bangladesh Fire and Building Safety done a phenomenal job in here. They have, they did inspection on fire, structural and electrical. They include workers' voices. Now we can say like at least over 2 million workers are working in a safe factories. At least 1,600 factories are safe. But still, we have over 3,000 factories, which is mean that, still works need to be done. Oh, there are many shameless brands who did not sign that. Like we can talk about Levi's, we can talk about Gap, we can talk about JCPenney, we can, talk about Fruit of the Loom. Like IKEA is one of the company. So there is a, a dirty dozen brands that we are naming and shaming them. Who's supposed to sign the accord to ensure that workers are having safe workplace in here, but they did not. আগের মতন পায় না আগের থেকে একটু বেশি পাইতাছে
কিন্তু বেশি পাইলেও আবার এরা আমাদের প্রোডাকশনের চাপটাও বেশি আছে, যেমন আগের থেকে স্যালারিটাও বেশি দেয়, আবার কাজের চাপটাও বেশি পড়তেছে। Wages, not really. Our workers, they earn a poverty wages in here, and it's not, the minimum wage that we have in RMG sector, which is 8,000 taka, and with the raise in last 5 years, I think it is 8,000 something. It's not enough for one person full month cost, let alone if they have children at home. So it's not an adequate wage. We want a living wage, and we really need the brands to ensure that take a responsibility and ensure that our workers have a living wage. সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের গার্মেন্টস শ্রমিক সহ 35টা সেক্টরের শ্রমিকদের। দুর্ভাগ্য বলার কারণ হলো আমরা গার্মেন্টস শ্রমিক সহ যে 35টা সেক্টরে প্রায় 2 কোটি মানুষ কাজ করি, সেখানে এদের বেতন ভাড়া দরকার হলো প্রতি বছরে বছরে, অথচ বাংলাদেশ সরকার মজুরি বোর্ড গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে 5 বছর পর পর। বাড়িওয়ালার খবর কীভাবে পায় জানি না, আমাদের যদি 500 টাকা পায়, হ্যাঁ এমনিতেই 500 টাকা বেশি বাড়াইয়া দেয়। তখন আমরা বলি যে আপনি কীভাবে খবর পান যে আমাদের 500 টাকা বাড়ছে? তো বছর এলেই তো তোমাদের বেতন বাড়ে, তা আমরা ঘর ভাড়া কেন বাড়াবো না? রানা প্লাজার আগে আমরা কোনো ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন করা সম্ভব হয় নাই। ট্রেড ইউনিয়ন মোটামুটি শ্রমিকরা অধিকার নিয়ে কথা বলার জন্য সরকার একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সটা নেওয়া আসলে অসম্ভব হয়ে গেছিলো। ঠিক রানা প্লাজা দশার পরে ঠিক আমরা মনে করি 2016-17 সাল থেকেই আমরা শ্রমিকদের ইউনিয়ন নিয়ে যখন ইউনিয়ন করতে চাই, তখন আমাদের দ্বারা ইউনিয়ন করা সম্ভব হয়েছে, এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন 2017 থেকে আমি মনে করি 2023 সাল পর্যন্ত আনুমানিক 120টারও বেশি ইউনিয়ন করা সক্ষম হয়েছে। If we talk about freedom of association, right to organize and right to bargain, we do have a law, but that in the book. When workers try to organize, they're being threatened, beaten. So last 10 years, a quantity of union has been increased, but quality of union is not been increased in here. So bottom line, workers doesn't have freedom of expression. রানা প্লাজার মতন ঘটনা প্রতি দিন না ঘটুক, প্রতি মাসে 2-1টা ঘটনা ঘটতেছে, হয়তো বৃহৎ না, হয়তো কোনো ফ্যাক্টরিতে 3 জন মারা যাইতেছে, কোনো ফ্যাক্টরিতে আগুন ধরতেছে, কোনো বিল্ডিং ধসে পড়তেছে, আসলে কম হইতেছে, ব্যাপক হারে হইতেছে না, সেখানে হয়তো 1-2 জন শ্রমিক মারা যাইতেছে এই ধরনের। কিন্তু এরকম রানা প্লাজার শ্রমিকদের মতন দিন আর কোনো গার্মেন্টস না হয়, কোনো ওয়ার্কার দিন এরকম দুঃখে না মরে, আমি এটাই আশা করি যে সবারই ভাই বোনের, আমাকে সবাই আমরা ভাই বোন, নিরাপত্তা সবাই দরকার আছে। ওরা যে এখানে বিদেশি আমদানি যে রপ্তানি হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রমিক দিয়ে ওরা কাজ করাইছে, এই জন্য ওদের পদক্ষেপ প্রথমত যে ফ্যাক্টরিতে কর্মস্থলে কাজ করবো ওইটা নিরাপদ আছে কিনা, এবং ওইখানে কোনো ডাক্তারি চিকিৎসা চলে কি না, এবং ওরা যে হারে বেতন আসতেছে এই হারে বেতনে অগ পরিবার পরিজন নিয়ে খাইতে পারতে আছে কি না, এইটাই প্রধান লক্ষ্য দেখা উচিত ওদের। কারণ আমরা চাই না যে আর কোনো শ্রমিক, আমার মা, আমার বোন, আমার সন্তান আমাকে মতো জীবন পঙ্গু হয়ে জীবন নিয়ে ঘুরুক। দেন আমার এই ডাইনারটা অসাল, আমি কোনো কাজও করতে পারি না। তা আমরা কেউ চাই না যে ওই মরণ যন্ত্রণা আর কেউ ভোগ করুক আমাকে মতো। দেখেন আমার এখন জীবন, দেখেন স্বামী চলে গেছে, আমার ছেলেও কিন্তু আমার জীবন থেকে চলে গেছে, যেটা সত্যি কথা। আজ 12 দিন ধরে আমার ছেলে বাসায় আসে, তাহলে সে মা কতটুকু কষ্ট, যে আমার মা হারাইছি, বাবা হারাইছি, আমার ফ্যামিলির কাছে আমি ছোট হয়ে গেছি, আমার স্বামী যাওয়ার পথে। আজ ছেলেও কথা 10-12 দিন ধরে, তা আমার ভবিষ্যৎ তোমরা কি করছো, আমার ভবিষ্যৎ লাইফ নষ্ট করে দিছো। তাহলে এখন দেখেন আমি কি করব, চাকরি লেগে কিন্তু অনেক দাঁড়া ঘুরছি, কেউ চাকরি দেয় নাই, আমি এই পাওয়া চাকরি করতে পারবো না। তারপরে কি করবো, আমি 2000 টাকা নিয়ে আজকে একটা ফুটপাতে পানের দোকান দিই। আমার মতো কিন্তু অনেকজনই আছে। আমরা মালিকদের দোষ দিচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু মালিকরাও চায় বর্তমান বাজারের সাথে প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকতে। আমার দেশও ঠিক কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত, চায়না, মায়ানমার সহ যেসব দেশে গার্মেন্টস
শিল্প আছে সেই সব দেশের সাথে প্রতিযোগিতা করতে যায় তারা কত কমে নিয়ে বায়ার ধরে রাখার চেষ্টা করে। তো সেখানে যায়া সে বায়াররাও এটার দায় এড়াতে পারে না। তারা ঠিকই একটা পোশাক বিক্রি করে $3, কিন্তু আমার শ্রমিকরা ঠিক মতন $1 বেতনও পায় না, বাংলাদেশের মালিকরা $1 পায় না। আমরা মনে করি যে বায়াররা যদি মালিকদেরকে ন্যায্য মজুরি দেয় তাহলে সেখানে সঠিক মনিটরিং করে আমার শ্রমিকরাও ন্যায্য মজুরি পাবে, তারা সঠিকভাবে গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত থাকবে, তারা এখান থেকে বাইরে এসে রিক্সা চালাবে না, ফল দোকান দিবে না, কাঁচা বাজারের দোকান দিবে না, এগুলো করবে না। গার্মেন্টস সেক্টরটা আসলে বাংলাদেশের 81% বৈদেশিক মুদ্রা অর্জনকারী অবস্থানে আছেন, বিশ্বের মধ্যে 2য় স্থানে আছে। আমি মনে করি বাংলাদেশ এই গৌরব, যাদেরকে স্বর্ণকন্যা বলা হয় গার্মেন্টস শ্রমিকদেরকে, গার্মেন্টসের নারী শ্রমিকদেরকে, তাদেরকে নিয়ে গর্ব করতে পারবে বাংলাদেশ। My message to message is to the brands in Europe. Those who haven't signed the accord yet, please do sign the accord. Second, make sure our workers have a dignified job and start with the living wage. কিন্তু আমার এখন চলে না, আমার মনে হয় আমি আত্মহত্যা করি, যে আমার জীবনে কেউ না, আমি জিরো, মরে থাইকো বাইসে থাইকো মরে গেছি গা, এরকম জীবন যাপন করতে মন চায় না আমার। তাদেরও দায়িত্ব মনে করে শ্রমিকের নিরাপত্তা দেওয়ার জন্য, শ্রমিকের যে দায়িত্বটা পালন করা দরকার ওদের, কিন্তু আমরা যদি বাংলাদেশ থেকে কাপড় না পাঠাই ওরা কিন্তু পাবে না। তা আমরা যদি শিল্পপতি না ওরা করতে পাবে, তাহলে ওদের দায়িত্বটা বেশি নেওয়ার দরকার। গার্মেন্টসের শ্রমিক যতগুলো আছে এই শ্রমিকের বরণ পোশাক দায়িত্বটা কিন্তু ওদের নেওয়ার দরকার। আমরা চাই যে আমাদের যত ভাইয়ার আছে যারা কাজ করাইছে আমাদের দিয়ে, হ্যাঁ আমাকে ক্ষতিপূরণটা আজও তোমার বুঝাই দিক। আমাদের এতিম বাচ্চারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, আমরা যারা অসুস্থরা আছি হেরাও যেন 2টা ডাল ভাত ঘরে বই খাইয়া যেন আল্লাহর নাম লইতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, আমরা এইটাই চাই, আর কিছু চাই না আমাদের। হ্যাঁ, আমার মনে হইতেছে যে তাদের বিদেশিগো এখানে অবহেলা আছে, এখানে সরকারের অবহেলা আছে, এখানে মালিকদের অবহেলা আছে। আজকে যেই 3 জনকার অবহেলার কারণে আজকে শ্রমিকরা যে আজকে পথের মনে করেন যে প্রতিবন্ধী হয়ে গেল, এইগুলার দায়ভার এখন আর কেউ নেচতেছে না। শুধু শ্রমিকরাই মইরা ধুকে ধুকে মরতেছে, আমরাও তো মানুষ।